প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম ইয়াং নাইটে। আমরা কথা বলছি ফ্রি স্কুল নিয়ে। ঢাকা শহরের কারণ বাজারে এফডিসির উল্টো দিকে একটা স্কুল আছে, যেখানে স্থানীয় অনাথ শিশুদের, পথ শিশুদের বা যারা ভ্রাম্যমান, তারা আদৌ কখনো কোনো দিন পড়ালেখার সুযোগ পাবে কি পেত না আমরা এটা জানি না, কিন্তু তারা পড়ার সুযোগ পাচ্ছে, আনন্দে তারা কাটাচ্ছে। তো এই স্কুলের একজন ফাউন্ডিং মেম্বার এবং একজন টিচার আমাদের এখানে এসেছেন, রেজওয়ান এবং কৌশিক। আমরা তার সাথে কথা বলছিলাম, আমরা আরও বিস্তারিত তাদের সাথে কথা শুনবো। তো আপনারা যখন বাচ্চার বাবা মার কাছে গেলেন, তারা তো প্রথমে আপনাদেরকে পাত্তা দেয় নাই বা একটু হয়তো নেগেটিভ ভাবে নিয়েছিল যে ফ্রি ফ্রি পড়াবে। সচরাচর যেটা হয়ে থাকে যে না জানি কি উদ্দেশ্যে আসছে, হয়তো এরা পাচারকারীর দল কিনা নিয়ে যাওয়া, প্রথম টাইমে সন্দেহ, হ্যাঁ, বা বাচ্চাদের মধ্যে হয়তো একটা কৌতূহল ছিল যে এরা কেন এখানে আমাদের পড়াচ্ছে, বা তারা কখনো কল্পনা করেনি যে স্কুলে যাবে। তো এখন যদি আমি জানতে চাই আপনাদের কাছ থেকে যে ওই শিশুদের এবং শিশুদের বাবা মার যে এখনকার প্রতিক্রিয়া কি, বা তারা এখনকার মনোভাবটা কি তাদের? আসলে প্রথম যখন আমরা শুরু করি, যখন আসলে ওদেরকে তো ওইভাবে পেতামই না, একসঙ্গে কাউকে ওইভাবে পেতাম না। দেখা যাচ্ছে 3-4 জন এসে বসতো, আমরা কৌশিক আমি দেখা যাচ্ছে ওদের বাবা মার কাছে যে বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে আসতাম আর কি, এসে বসানোর পর দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার টাবার দিয়ে, এই লোভ দিয়ে দেখা যাচ্ছে আমরা টাইমটাকে একটু করতাম, দীর্ঘায়িত করতাম, যে 30 মিনিট সেটাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আর কি। এখন অলমোস্ট আমরা 2.5 ঘন্টার মতো পড়াচ্ছি। তো প্রথম দিকে আমরা ওইভাবে মানে ওদের আব্বা আমারও ওইভাবে স্বতঃস্ফূর্ত সাপোর্ট পাইনি, বাচ্চাদেরও ওইভাবে স্বতঃস্ফূর্ত সাপোর্ট পাইনি আর কি। তো এখন যেটা দেখা যাচ্ছে যে ওরা বাচ্চারা দেখা যাচ্ছে, আপনি যেটা কৌশিক লাস্ট টাইম বলেছে যে আমরা দেরি করলে ওরা ট্রাকের উপর দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ, অভিমান করে যে কেন দেরি করে আসছেন। মানে ওই লেভেলে আমরা যেতে পারছি, এটাই আমাদের মনে হয় যে একটা বড় প্রাপ্তি, যে অভিমান করে আমাদেরকে ভালোবাসছে, এই জন্য ওরা অভিমান করে। একজনকে ভালো না বাসলে কিন্তু অন্যের তার প্রতি অভিমান করা যায় না, সম্পর্কটা না হলে আসলে অভিমানের বিষয় আসবে না। তো এখন এই যে এরপরে কি বাবা মার সাথে কথা হয়েছে কখনো আপনাদের? গত ধরেন 1 বছর তো শুরু হয়ে 1 বছরের বেশি সময় তো আপনারা পার করেছেন। তো এই 1 বছরের মধ্যে বা হয়তো গত 1 মাস 2 মাস বা 6 মাসের মধ্যে কি কোনো গার্ডিয়ানের সাথে কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, গার্ডিয়ানের সঙ্গে কথা হয়েছে অলরেডি। একজন মানে জিজ্ঞেস করছিল, এক মহিলার কি বললো যে আপনারা যে এখানে পড়াচ্ছেন, আসলে মানে এদের ভবিষ্যৎটা আপনারা মানে কি করে দিতে চাচ্ছেন, এমন কি? আমরা তখন বললাম যে হ্যাঁ, আমরা তো আসলে ওদেরকে নিয়ে অনেক পরিকল্পনা করছি, বাট আসলে আমাদের সাধ্যের বাইরে, তো যার কারণে আমরা চেষ্টা করছি, হয়তো বা ইনশাল্লাহ আমরা পারবো আর কি, খুব শীঘ্রই আপনাদের বাচ্চাদের জন্য কোনো একটা সিস্টেম করে ফেলবো। তো বলতেছে যে আপনারা তো বাইরে ক্লাস নেন খোলা জায়গায়, সো এইভাবে কিভাবে আপনারা করবেন? তো আমি বললাম যে আসলে বাইরে ক্লাস নিচ্ছি, আজকে হয়তো বা বাইরে ক্লাস নিচ্ছি, দেন এমন একটা টাইম আসবে হয়তো বা এদেরকে এমন একটা ভালো একটা জায়গায় ক্লাস নিব, তখন আপনারাই অবাক হয়ে যাবেন যে আমাদের বাচ্চাদের জন্য কি করছে বা কিভাবে সম্ভব হলো বিষয়টা। তারপর আমাকে আবার কোশ্চেন করতেছে, আচ্ছা আপনাদের উদ্দেশ্যটা কি তাই বলেন তো। আচ্ছা, যেটা বলছিলাম আমি যে কেন, কি দরকার, হ্যাঁ কি দরকার, কেন এই প্রশ্ন করছে। আমি জানতাম যে এই প্রশ্নটা করবে। তো এখন আমি বললাম যে হ্যাঁ উদ্দেশ্য আছে। তখন উনি বলতেছে কি উদ্দেশ্য? বলছে উদ্দেশ্য এইটুকুই যে আমরা ওদেরকে পড়াবো, ওরা শিখবে, ওদেরকে যা আমরা যে টিপস গুলো দিব যেন ওরা ভবিষ্যতে কিছু করে খেতে পারে বা কিছু করতে পারে, বা নিজের কাজের ব্যবস্থা নিজের জন্য কিছু করতে পারে। আর একটা লাভ আছে আমাদের, সেটা হচ্ছে ওরা যে যতটুকু দোয়া করবে না কেন, ওইটুকু আমাদের অনেক পাওয়া, আমাদের আর কিছু লাগবে না, জাস্ট দোয়া করলেই হবে যে আমাদের কিছু শিখাইছে। আর ওদের ওই দোয়াটুকুই আমাদের অনেক কিছু দেখাচ্ছে, ওই দোয়ার কারণে আমরা অনেক উপরে চলে যেতে পারবো, এরকম কিছু। আচ্ছা, মানে আপনি হয়তো তাদের জন্য কিছু করছেন, তারা একসময় শিক্ষিত হয়ে তারা সুযোগটা কখনো কল্পনা করে নাই যে এরকম সুযোগ পাবে, সেই সুযোগটা তৈরি হলো। একদিন হয়তো দেখা যাবে তাদের মধ্যে কেউ হয়তো অনেক বড় হয়েছে, যে হয়তো আরো অনেক অনেক শিশুর ব্যবস্থা করলো। এভাবে তো আসলে আমরা লাভবান হব, বৃহত্তর অর্থে আমরা লাভবান হব। তো এখন আপনারা যে এই কাজটা করছেন, আমরা তো এটা তো বিভিন্ন জায়গায় দেশে এবং দেশের বাইরে ওটা ছড়িয়ে গেছে। বিবিসি, আল জাজিরা এটা নিউজ করেছে। আমরা যদি ভিডিওটা একটু দেখে আসি, আল জাজিরার একটা নিউজ প্যাকেজ করেছে, তারপরে আমরা কথা বলবো এই ভিডিও নিয়ে। আমরা একটু দেখবো ভিডিওটা। This is Alamin. He lives in one of the poorest slums in Dhaka City's Karan Bazaar area. His father and mother are day laborers, but Alamin and his fellow students have bigger plans. They want to be filmmakers, doctors and teachers. আমার
আমার এখানে পড়ালেখা করতে ভালো লাগে। When I grow up, I want to work with cameras like you and take pictures and make movies. Because I'm going to school. I'm going to grow up to be smart, and I know I can do this. Alamin and his friends are pupils at a makeshift school run by a few local university students. It's called a free school, founded by Rezwan Ahmed Rozail and Morshid Alam Kaushik. It doesn't look like much, but it's a pretty big deal for the children here. There aren't any other schools for them to go to. These students have a lot of desire to improve themselves. They want to lift themselves out of the situation they found themselves in. The Karan Bazaar area is notorious as a marketplace for illegal drugs, and many of the kids who live here work in the drug trade. Kaushik and Rozail had to think creatively to keep the children away from the lure of drug money. This woman is cutting up rotten fruit that's already been thrown away. That is what these kids eat. So Rozail and Kaushik have figured out that one of the ways to make sure these kids keep coming to school is to give them some food. Despite the loss of potential income, most parents are happy that their kids are getting an education. I won't send my child to work. His childhood is his childhood. It will go away soon. He can work when he's an adult. As long as I have the strength to keep working, I'm going to make sure my son studies in school. It's baby steps so far for a free school, but they have big dreams, and so do these kids. Maher Sattar, Al Jazeera, Dhaka. চমৎকার, খুব ভালো লাগলো। তো ওদের সাথে আপনাদের যোগাযোগ হলো কিভাবে, বা তারা কিভাবে জানলো যে আপনারা স্কুল চালাচ্ছেন? আচ্ছা, এটার একটা ছোট গল্প আছে যে একজন আবিদিন নামে একজন ভাই আছে আর কি, উনি একটা চাইনিজ নিউজ এজেন্সিতে কাজ করে, বাংলাদেশেই ওনাদের একটা অফিস আছে, একজিওনা চাইনিজ নিউজ এজেন্সি আর কি। তো ওই ভাইয়ের সঙ্গে আমার পরিচয়, ফেসবুকে পরিচয়, বললো যে তোমাদের স্কুলটা কোথায়, আমি একদিন যাবো আর কি। তো ভাই প্রথমে একটা আমাদের নিয়ে একটা নিউজ করলো আর কি। তো সেখান থেকে বেসিক্যালি আল জাজিরা ওদের ওয়েবসাইট থেকে নিউজটা দেখার পর মায়ের সাত্তার, যিনি রিপোর্টটি করেছে, উনি আমার সঙ্গে মেইলে যোগাযোগ শুরু করলেন আর কি। তো পরে উনি বাংলাদেশে আসলেন, দেন আমাদের স্কুলটা ভিজিট করলেন এবং আমাদেরকে একটা মোটামুটি একটা নিউজ কভার করলো আর কি। তো অলমোস্ট তখন রানা প্লাজার ঘটনাগুলো ছিল, দ্যাটস ওয়াই এটা আসলে অনের হতে টাইম লেগেছিল আর কি। তো পরে উনি আমাকে যখন অন এয়ার হলো তখন আমাকে উনি মেইল করলো আর কি যে হ্যাঁ। আচ্ছা, ওই যখন নিউজটা অন এয়ার হয় তখন কি বাচ্চারা দেখতে পেয়েছিল বা দেখার সুযোগ হয়েছিল? বাচ্চারা পরে আসলে দেখার সুযোগ হয়নি, যেহেতু ওরা তো এইভাবে জানে না। বিশেষ করে দেখলাম আলামিন নামে যে ছেলেটা, আলামিন ছেলেটা, হ্যাঁ, ইন্ট্রোডিউস করে দেওয়া হলো। আমরা পরে ল্যাপটপে ওদেরকে দেখানোর ব্যবস্থা করেছি আর কি। আচ্ছা, এবার আপনি যেহেতু ক্লাস নিচ্ছেন, বেশিরভাগ ক্লাস মনে হয় আপনি নিচ্ছেন বা নেওয়ার সুযোগ হচ্ছে, তো আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো যে ওই রিপোর্টের সূত্র ধরে যদি বলি যে স্বপ্ন দেখার একটা ব্যাপার, তারা কি ধরনের স্বপ্ন দেখে তারা, বা কি ধরনের স্বপ্ন দেখতে শেখাচ্ছেন? আসলে তো স্বপ্ন দেখতে শেখানো লাগে কোনো না কোনো ভাবে। আমি বলবো যে আলামিনের কথাই বলি। তো আলামিনের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে মানে তুমি কি হতে চাও? তো বলে যে স্যার আমি আসলে ডাক্তারও হওয়ারও ইচ্ছা হয়, আবার মাঝে মাঝে ইঞ্জিনিয়ারও হতে ইচ্ছা করে। আচ্ছা, তার বলছে যে আচ্ছা তুমি যদি ডাক্তার হও তাহলে কি করবা? তখন বলছে আমি যদি ডাক্তার হই, আমরা তো গরিব মানুষ, ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো ভালো ডাক্তারকে দেখাতে পারি না, বোধটা তৈরি হয়ে গেছে। বলছে আমার তো ভালো ডাক্তার দেখাতে পারি না, আমার মা মাঝে মাঝে অসুস্থ থাকে, দেখাতে পারি না। তখন কি করা লাগে, ওই ডাক্তারের চেম্বারে এসে ফার্মেসিতে গিয়ে এমনি শুধু ওষুধ আনা লাগে। তো আমি চাই যে আমি বড় ডাক্তার হব, ডাক্তার হয়ে আমার মায়ের ট্রিটমেন্ট করব, আর এই যে আপনারা আমাদের শেখাচ্ছেন, এরকম আমিও সবার জন্য এরকম কাজ করব। অসাধারণ। এরকম এই যে আলামিন অনেক ট্যালেন্ট, একটা বিবেক তৈরি হয়েছে বা একটা বোধ জাগ্রত হয়েছে যে সেও ধরনের কাজ করবে, নিশ্চয়ই অনেক অনেক লোক মানুষ তার কাছে উপকৃত হবে। তো আরেকটা বিষয় যে এই যে আপনাদের কাছ থেকে স্টুডেন্টরা শিক্ষা নিচ্ছেন, শিক্ষা নেওয়ার পরে বা আপনারা পড়াচ্ছেন, তো বাইরের থেকে কি ধরনের হেল্প পাচ্ছেন আপনারা? এটা তো মানে চাকরি করে বা একজন স্টুডেন্টদের পক্ষে রান করা সম্ভব, মানে কতখানি সম্ভব এটা? এটা আসলে মানে আমরা আসলে এইভাবে সত্যি কথা ওইভাবে কারোর সাপোর্ট হয়ে পাইনি আর কি, যেটা আমাদের ছোট ছোট কন্ট্রিবিউট, ফেসবুক মেম্বারদের কন্ট্রিবিউট, এইভাবেই আসলে চলছে আর কি। কিন্তু মানে বাইরের কোনো মানে দেশের বাইরের বা দেশের ভিতরের কোনো ভালো অর্গানাইজেশন বা কোনো বড় ধরনের প্রতিষ্ঠান যে আমাদেরকে হেল্প করবে, এরকম আসলে এই ধরনের আমরা আসলে পাইনি। আচ্ছা, এর বাইরে সরকারি বা বেসরকারি অনেক প্রতিষ্ঠান যারা শিশুদের নিয়ে কাজ করে, শুধু শিশুদের নিয়ে কাজ করে,
তো তাদের যে উদ্যোগগুলো আছে আপনারা নিশ্চয় জানেন বা দেখেছেন, সেগুলো কেমন বা কতটুকু যথেষ্ট, কি মনে হয় আপনাদের কাছে? সেগুলো হ্যাঁ, তাদের ইয়াগুলো অনেক ভালো, তবে মানে তাদের সাথে তো আমাদের আসলে কোনো তুলনা হয় না। তাদের মেন্টালি অন্যরকম, তারা সাপোর্ট পাচ্ছে সরকারিভাবে, আর আসলে আমাদের সাপোর্টটা কি আমরা নিজেরাই, আমাদের মেন্টালি সাপোর্ট আমাদের নিজেদের দিয়েই আমাদের এগোতে হচ্ছে। এখন আমাদের যতটুকু সম্ভব আমাদের দিক থেকে বলবো আমরা ঠিক রাইট আছি, ওনাদের দিক থেকে ওনারা রাইট আছে। আচ্ছা, এখন সঠিকভাবে বলা যাচ্ছে না যে কাদেরটা ঠিক আছে বা কাদেরটা না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো আসলে ধরনের উদ্যোগ বা অনেকেরই এগিয়ে আসা উচিত আপনাদের মতো এটাই। করে। তো আপনারা তো দুজনেই মানে বেকার না, একজন স্টুডেন্ট, একজন সম্প্রতি চাকরিতে ঢুকেছেন বা চাকরি করছেন, নিজেদের কাজ করে শেষ করে পড়ালেখা শেষ করে এই যে বাচ্চাদের সময় দিচ্ছেন 2 ঘন্টা 2.5 ঘন্টা, তো এই সময়টা ম্যানেজ করেন কিভাবে? আসলে আমি মানে ছোটবেলা থেকে মার্কেটিং জব পছন্দ করি আর কি। তো আমি লাস্ট যে জবটা করছি এটা আসলে মার্কেটিং লেভেলের জব আর কি। আমি কর্পোরেট সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি আর কি। তো আসলে বাইরে যখন যাই আর কি, তখন ওইভাবে ম্যানেজ করে ইভেন আমি যখন ক্লায়েন্টদের কাছে যাই, আমি আমার ফ্রি স্কুলে কথা বলি তখন, মানে অপ্রাসঙ্গিক হলেও হ্যাঁ মানে এটা আসলে বলি হ্যাঁ যে এটা বিষয়টা কোনো না কোনো ভাবে নিয়ে চলে আসে আর কি। এবং ইভেন মজার ব্যাপার হচ্ছে ট্রান্সকম বেভারেজ, যেটা হচ্ছে বাংলাদেশের লিড পেপসি যেটা আর কি, যেটা ওইখানকার যে ইঞ্জিনিয়ারিং হেড আছে সিদ্দিক স্যার, ওনার সাথে আমি কথা বললাম। তো স্যার এটা শুনে যে হ্যাঁ তুমি এটা করছো, মানে তোমার মতো একটা মানুষ এটা করছে, এটা হাউ ইট পসিবল, মানে বাংলাদেশে যে আমি এত মানে একটা বড় পোস্টে আছি, এটা আমার করা উচিত ছিল। বা ঢাকা শহরে যারা আরো ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা এটা তাদের চিন্তা করা উচিত ছিল, কিন্তু তারা সেটা করেনি। বাট তুমি এটা বা তোমরা এটা করতেছো, এটা তো খুব ভালো আর কি। তো তুমি এটা একটা কাজ করো, তুমি হচ্ছে ওদেরকে যদি মোটামুটি একটা প্রপার ট্রেন আপ করে, যদি আমাদের যেটা মেন ভিশন যে আমরা একটা বাংলাদেশ একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ভোকেশন ইনস্টিটিউট খুলবো। আমি এই জিনিসটাই আসতে যাচ্ছিলাম যে এই স্টুডেন্টরা পড়বে, কতদিন পড়বে, পড়ার পরে ভবিষ্যৎ কি, এটা আপনি এই সুবাদে সূত্র ধরে বলে ফেলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা আমাদের যেটা হচ্ছে মানে মিশন ভিশন যেটাই আমরা বলি না কেন, যেটা হচ্ছে আমরা ওদেরকে অ্যাটলিস্ট 8ম শ্রেণী 8 ক্লাস পর্যন্ত এডুকেশন দিয়ে আমরা ওদেরকে ভোকেশনাল ট্রেন আপ করাবো। লাইক আপনার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, রেফ্রিজারেশন আর অনেক যেসব ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আছে ওদেরকে আমরা ওইগুলো ট্রেন আপ করাবো। দেন ওরা ওইটা পড়াশোনা শেষ করার পর আমরা ওদেরকে বিভিন্ন বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান আছে বড় বড় প্রতিষ্ঠান, সেখানে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে যে সিদ্দিক স্যার, যেটা হচ্ছে ট্রান্সকম বেভারেজে উনি আছেন, তো উনি আমার কথা বলবো যে তুমি যদি এটাকে অ্যাটলিস্ট ওই পর্যায়ে ওদের নিতে পারো, আমি ওদেরকে জব ব্যবস্থা করে দিব আর কি। মানে আরো আমাদের 3-4 বছর অপেক্ষা করা লাগবে। আচ্ছা, এটা আপনাদের একটা বড়। এবং এখান থেকে যারা পড়বে তারা কি মানে পয়সার বিনিময়ে পড়বে নাকি ফ্রি পড়ানোর চেষ্টা করবে? টোটালি ফ্রি, আমার ফ্রি স্কুল থাকবে একদম। এটা হচ্ছে আমাদের একদম আমরা শুরু থেকে একদম লাস্ট, এটা আমি যদি এটার লাস্ট যখন এটা কোন পর্যন্ত যাবে এটা আমি বা আসলে কেউ জানে না। তো এটা একটা হচ্ছে যে আমাদের এটা মানে সব সারা জীবন এটা ফ্রি থাকবে এবং এইভাবে চলবে এবং আমরা ওদেরকে বেসিক্যালি হচ্ছে একদম আপনার রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে এবং ওরা সেখানে থাকবে, সেখানে পড়াশোনা করবে, সেখানে যদি ওরা ভালো যার মধ্যে পোটেনশিয়াল দেখি আমরা ওদেরকে সেভাবে কাজে লাগাবো আর কি। আমরা একদমই শেষে মাত্র কয়েক সেকেন্ড আছে, আপনি 20 সেকেন্ড পাবেন যে দর্শকদের যদি কিছু বলতে চান আপনাদের স্কুলের তরফ থেকে বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি দর্শকদের এইটুকু বলতে চাই যে আমরা যেরকম করছি ফ্রি স্কুলটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি বাংলাদেশে, আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় আমাদের এই ফ্রি স্কুলটা থাক। শুধু যে আমরাই যে ফ্রি স্কুলের দায়িত্বটা নিব সেটা না, এই ফ্রি স্কুলের অধিকার সবার আছে বাংলাদেশে। যারা দেখছেন এই মুহূর্তে আমাদেরকে, আপনাদের সবারই অধিকার আছে এই ফ্রি স্কুলের উপর। শুধু যে আমরা এই যে ফ্রি স্কুলটা যে কাজ করছি সেটা যে আমরাই বলবো যে শুধু আমাদের, সবাইকে এগিয়ে আসতে হবে। অনেক 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 ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং চমৎকার একটি উদ্যোগ শেয়ার করার জন্য। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সবাই শিক্ষা আসলে সুযোগের বিষয় নয়, শিক্ষা অধিকার বিষয়। সুবিধাবঞ্চিত শিশু, ভাসমান শিশু সবাই যাতে শিক্ষা নিতে পারে, শিক্ষা সুযোগ পায়, এই লক্ষ্যে যার যার অবস্থান থেকে জায়গা থেকে সবাই যাতে এগিয়ে আসে, তাহলে আমরা কিন্তু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাইকে শুভরাত্রি। আজকের মতো এখানে শেষ করছি।